ভাইয়ের বিরুদ্ধে গিয়ে সরোজনীর পাশে দাঁড়ালো রনদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিল, আর দাদু তখন বলে যে তুমি ভয় পেও না, বলো এই মেয়েটা তোমাকে কি কি করতে বলেছে। আর তখনই দেখা যেতে থাকে যে আমি সরোজ ম্যাডামের কথাতেই তো ইয়াশ ম্যাডামের ক্ষতি করতে চেয়েছি, আপনার প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। আর তখনই এসব শুনে অবাক হয়ে যায় আর ডানা। এদিকে রণ এসে তখন বলে যে তোমাকে কিছু প্রশ্ন করার আছে, আগে সেগুলোর উত্তর দাও। আর সেই সময় রণর মা এসে বলে কিসের প্রশ্ন করতে চাও তুমি, ওকে কোনো প্রশ্ন করবি না, যা বলছে সত্যি বলছে আর সরোজনী মিথ্যে বলছে, এখন আমাদের ডিসাইড করতে হবে আমরা ঠিক কি করব। এদিকে দেখা যাবে সুমন তখন মেচকা সবাই মিলে বলছে রণকে, দেখ রণ, যা সিদ্ধান্ত নিবি একটু ভেবেচিন্তে নিবি, এখন কে মুখোশ পরা আর কে মুখোশ ছাড়া সেটা তো খুবই কঠিন, তাই না। আর তখনই দাদা উঠে বলে যে দাদা আমি কিছু বলতে চাই। আর তারপরে দেখা যাবে রণর মা ভয় দেখিয়ে মুখটা বন্ধ করে রাখে। তখন বলে তোমরা যে না বলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছো, বাড়ির নিয়ম ভঙ্গ করেছো, তার জন্য তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, বলতে হবে যে তোমরা কেন আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে বেরিয়েছো। ডানা তখন বলে এভাবে আমাদেরকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা যাবে না, সবটা আমরা বলবো। দাবাই সরোজ যা বলছে একদম ঠিক বলছে, ওই মেয়েটার কথা তুই একদম বিশ্বাস করবি না, আমরা জানি সরোজ কি করে প্রমাণ জোগাড় করেছে। এদিকে সরোজ তখন বেদকে ধরে বলতে থাকে বল মিথ্যে কথা কেন বলেছিস বল। আর বেদ তখন কি করবে কিছুই বুঝতে পারছে না, আর সেই জন্য সরোজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় বাড়ি থেকে। আর তখন ধরতে পারে না সরোজ। এরপর সরোজকে যা ইচ্ছে তাই অপমান করতে থাকে ইয়াশের মা, আর বলে যে একটা ছেলেকে এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছো আমার মেয়ের নামে মিথ্যে কথা বলবেন, মিথ্যে কথা তো বলবেই, উল্টো তোমাকে ফাঁসিয়ে দিয়েছে দেখেছো তো। তখন ইয়াশ বলে দেখেছো আমার উপর না আশীর্বাদ আছে, সেই জন্য আমি বেঁচে গিয়েছি। এই যে রণবাবী বিশ্বাস করো আমি এসব কিচ্ছু করিনি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বলে যে হ্যাঁ ইয়াশ এটা তুমি একদম ঠিক কথা বলে হয়, ভালোর জন্যই হয়, সরোজের সাথে রণর বিয়েটা যে হয়েছে জন্যই হয়েছে। তখন রণ বলে যার মতো মতামত দিয়ে যাচ্ছে, এখানে যে আমারও কিছু মতামত আছে সেটা কেউ মনে করছে না। আর তখন বলে আমি দাদাভাইকে কিছু বলবো। রিনি তখন বলে যে না কিচ্ছু বলবি না, অলরেডি দাদাভাই তোদের উপর অনেক ক্ষেপে আছে, তাই এখন আমি তোকে কোথাও যেতে দেবো না, সরোজ তোদের মাথাটা খেয়ে নিয়েছে তাই না। রিনি তখন বলে আমি তো চুপ করে থাকবো না, তুই চুপ করে থাকতে পারিস কিন্তু আমি চুপ করে থাকবো না, আমি সবটা বলবো। সরোজ তুমি এবার চুপ করে দাঁড়িয়ে আছো কেন, তুমি আর বড়দা সিদ্ধান্ত নিয়েছো, আমরা তোমার পাশে আছো, তাহলে তুমি কেন চুপ করে আছো, কিছু বলছো না কেন। তখন দেখা যাবে রাগিনী চ্যাটার্জির কাছে গিয়ে বলে যে আমি কিন্তু প্রমাণ করেছি। সরো তখন এই কথা বলে যে আপনারা কেন বিশ্বাস করছেন আমি বুঝতে পারছি না। আর তখন বলে কিসের প্রমাণ, হ্যাঁ কিসের প্রমাণ, সাজিয়ে গুজিয়ে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছো। আর তখনই দেখা যায় তখন বলে এই তো আমার সঙ্গে ডানা ওরা তো ছিল তাই না, ওরা তো দেখেছে যে আমরা কিভাবে প্রমাণ জোগাড় করছি। রাগিনী তখন বলে তুমি তো ওদেরকে হাত করে নিয়েছো, বশ করে নিয়েছো। আর তখন বলে একদম যা বলেছো দিদিভাই, ছেলে মেয়েকে একদম বশ করে নিয়েছে, নিজের আয়ত্ত করে নিয়েছে, যাতে করে ওর নামে সব কিছু বলে, বুঝতে পেরেছো তো। আর তখনই সরোজ বলে এটা আপনি কি বলছেন, কেন বলছেন এসব কথা, আমি এসব কিছু করিনি, বিশ্বাস করুন আমি এসব কিছু করিনি, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। আর তখনই দেখা যাবে রণ বলে আমার যে কিছু বলার আছে সেটা কি তোমরা শুনবে, শোনো আমি তোমাদেরকে বলছি তোমরা এরকমটা করতে পারো না। তখন মামু বলে কিরে রণ এভাবে কেন কথা বলছিস বলতো, কেন কথা বলছিস, এভাবে কথা বলতে পারিস না, ওই মেয়েটা তোর মাথা কিনে নিয়ে এসেছে তাই তো। আর তখন বলে যে না তোমাদের বিপক্ষে আমি কথা বলছি না, তবে এই মেয়েটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে কিন্তু আমাদের বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য হাসি খুশি সব কিছু ফিরে এসেছে, যেমনটা আগে বড় বউ থাকতে ছিল। শুনে অবাক হয়ে যায় সবাই। আর তখন সুমন মেচকা সবাই তখন বলে যে ঠিক বলেছ, আমাদের সরোজনীর ওপরে একদম বিশ্বাস আছে, সরোজিনী অগাধ বিশ্বাস আছে, এরকমটা করতে পারে না। ছোট কাকি তখন বলে দেখো কিনা রণু কিন্তু সরোজকে বিয়ে করে এসেছে, সিঁদুর পরেছে, সেটা কিন্তু ছেলে খেলা নয়। আর তখন টিনা বলে ও বাবা আমাকে এখন এই সমস্ত জ্ঞান দিবে নাকি, আমি সবার জ্ঞান শুনবো নাকি, আমি এই বেড়ে থেকে মেয়েটাকে বের করে দেবো। এই বলে সরোজের হাত ধরে বাড়ি থেকে বের করতে গেলে রণ তখন বলে দাঁড়াও মাম্মি, আমারও এখানে কিছু মতামত আছে, বক্তব্য আছে, সেসব সবাইকে শুনতে হবে। এ কথা বলে চমকে ওঠে বাড়ির সবাই। আর রাগিনী তখন বলে কি ব্যাপার রণ, থামিয়ে দিলে যে। আর তখন সকাল থেকে যা ঘটেছিল, কি মিথ্যে কথা বলেছিল ইয়াশ, সবটাই ভাবতে থাকে। আর তখন দেখা যাবে সরোজ
সরোজিনীও যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে প্রমাণ জোগাড় করেছে সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে। আর এরপর দেখা যাবে রণ বলে যে ওই মেয়ে এই বাড়ি থেকে কোথাও যাবে না, ওই মেয়ে যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আবারও একটা কাণ্ড ঘটাবে, তাই আমি ওকে এই বাড়ি থেকে যেতে দেব না, কিছুতেই আমি ওকে যেতে দেব না। আর তাছাড়া ও আমার স্ত্রী, তাই আমি স্ত্রীকে নিয়ে কেউ এভাবে ছেলেখেলা করতে পারে না। আমার মায়ের সম্মান, যদি ও এই বাড়ি থেকে চলে যায় সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়ে যাবে, আমার মায়ের সম্মান নষ্ট হবে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এই কথা শুনে তখন রাগিনীও চুপ হয়ে যায়। এদিকে দেখা যাবে ইয়াশ তখন বলে যে আমার কি হবে, তবে আমার কি হবে। তখন রাগিনী রণের সামনে নাটক করার জন্য ইয়াশকে ধমকাতে থাকে। আর তখন মামু বলে যে বিষয়টা অন্যরকম হয়ে গেল না। আর তখনই রণও বলে যে অন্যরকম কেন হতে যাবে মামু, ও নিজের স্ব ইচ্ছায় ওই ছেলেটার সঙ্গে গাড়িতে উঠেছে, ওটা তো আর মিথ্যে নয়। আর তখনই রাগিনী মনে মনে বলে যে একদম রণ একদম ঠিকই বলেছে, আমিও তো সিসিটিভি ফটোতে দেখেছি এই ইয়াশ হাসতে হাসতে ওই ছেলেটির সঙ্গে নিজেই গাড়িতে উঠেছিল, এখানে তো সরোজের কোনো দোষ নেই। আর কিন্তু সেটা তো আমাকে এখানে বললে চলবে না। এদিকে সরোজ বলে আমি কিন্তু আরেকটা বিষয় জানি, এই ম্যাডাম ওই ছেলেটিকে জড়িয়ে ধরেছে। এ কথা শুনে চমকে যায় সবাই। আর তখন সরোজ বলে এবার এটার উত্তর কিন্তু ইয়াশ ম্যাডামকেই দিতে হবে। ম্যাডাম কেন ছেলেটাকে জড়িয়ে ধরেছে? তখন রাগিনী বলে তুমি চুপ করো, কোনো প্রমাণই তুমি জোগাড় করতে পারোনি, বুঝতে পেরেছো? আর তখন বলে ওগুলো সাজানো প্রমাণ, তুমি তো আর বাস্তবটা আনতে পারোনি। আর সেই সময় রণ বলে যে দেখো মম, তুমি কিন্তু ওকে এভাবে বলতে পারো না, ঠিক আছে? তুমি ওকে এভাবে বলতে পারো না, ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণ জোগাড় করে ফেলেছে, হয়তো বা ছেলেটা এখন সব কিছু গুলিয়ে ফেলছে, সব কিছু অস্বীকার করছে। কি তুমি যেমন ইয়াশকে শাস্তি দিতে পারো না, তেমনি তুমি সরোজকেও বাড়ি থেকে বের করে দিতে পারো না। আর রাগিনী তো এ কথা শুনে চমকে যায়। আর রণ তখন বলে যে আমি সরোজকে বিয়ে করেছি, তাই আমি ওকে মানলেও আমার স্ত্রী, না মানলেও আমার স্ত্রী, তাই আমার স্ত্রীর অধিকার নিয়ে ও এখন থেকে আমার ঘরেই থাকবে। এই কথা শুনে তখন বলে যে দাদা ভাই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, এটাই বলছে রণর ভাই। আর তখন বলে তুই আমাদের বিশ্বাস করিস তো? আমরা বলছি তুই একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছিস। তখন ডানা বলে তুই বিশ্বাস করবি না দাদা ভাই, আমরা তো ছিলাম সরোজের সাথে, সরোজ কোনো পরিস্থিতিতে এই প্রমাণগুলো জোগাড় করেছে সেটা আমরা নিজের চোখে দেখেছি। রণ তখন বলে কারোর মুখের কথায় আমি বিশ্বাস করি না, আমি এটা মানছি যে ও প্রমাণ জোগাড় করে এনেছে, কিন্তু ছেলেটা তো অস্বীকার কেন করলো সেটা খুঁজে বের করতে হবে। আর তখন বলে যে সেই দায়িত্ব কিন্তু সরোজের নয়, সেই দায়িত্ব হচ্ছে তোর এটা। আর তখন বলে সরোজের ওপরে ষড়যন্ত্র হচ্ছে, ওই ছেলেটা মিথ্যে কথা বলছে, কেন মিথ্যে বলছে সেটা তোকেই খুঁজে বের করতে হবে। রণ তখন বলে এখন থেকে যা কথা হবে আমাদের ঘরের ভিতরেই হবে, বাহিরে কোনো কথা হবে না, বাহিরে আমার মমে মান সম্মান নষ্ট হতে দেব না, তাই তুমি এখন আমার সঙ্গে ঘরে যাবে, আমি তোমার স্ত্রীর অধিকার দিয়ে তোমাকে আমি ঘরে নিয়ে যাব। এই বলে সরোজের হাত ধরে। আর তখন ইয়াশ এসে বলে রণ তবে আমার কি হবে? এরপর রণ ইয়াশের কথা গুরুত্ব না দিয়ে সরোজের হাত ধরে সবার সামনে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায়। দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। এদিকে রণ এসে নিজের ঘরে এসে চেঞ্জ করছিল, হঠাৎ সরোজ দরজাটা খুলে রণর রুমে ঢুকতে গেলে সরোজ লজ্জা পেয়ে যায়। আর তখন সাথে সাথে দরজাটা বন্ধ করে ও পাশ থেকে বসে বলতে থাকে যে আপনি কি চান যে এই বাড়ি থেকে বেরিয়ে যাই? তাহলে কেন আপনি আমাকে এই বাড়িতে রেখে দিলেন বলুন তো? আপনি ওনাকে নিয়ে ইন্টেনশন আছে। তখন এই কথা শুনে রেগে যায় রণ রেগে গিয়ে দরজাটা ধাক্কা দিলে দরজার বাহির থেকে রণর কোলে এসে পরের সরোজ। আর তখন একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রণ তখন বলে আমার তো মনে হচ্ছে আপনি এই বাড়িতে থাকতে চাচ্ছেন, সেই জন্যই আপনাকে আমি রেখে দিয়েছি। আর তখন বলে যে যখনই সরোজ বলে যে আপনি এভাবে নিজের প্রশ্নগুলো আমার উপর ছড়ে দিয়ে আপনি ভুলে যেতে পারেন না, আপনার কি ইন্টেনশন আছে আপনি বলুন না, বলুন। আর তখনই রণ সরোজের হাত ধরে মায়ের ছবির সামনে দাঁড় করায়। আর তখন বলে জানেন তো আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, দিন আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, বাহির থেকে অনেক কিছু নিয়ে আসবে বলেছিল, আমাকে অনেক ভালোবাসতো আমার মা, খুব শীঘ্রই ফিরে আসবে পুজো দিয়ে এমনটাই বলেছিল, কিন্তু আমার মা আর ফিরে আসেনি। আমার মায়ের মনের কথা জানা হলো না, আমার মা বড় হয়ে আমাকে কি দেখতে চায় সেটাও আমার জানা হলো না, আমি আমার মায়ের মুখ থেকে জানতে পারলাম না। কিন্তু আপনার ভিতরে আমি অন্যরকম একটা ছায়া দেখতে পেয়েছি, আপনাকে সেদিন মায়ের শাড়ি পরা দেখে আমার ভীষণ কষ্ট হয়েছে, মায়ের কথা খুব মনে পড়েছে,
কেন এমনটা হয় বলুন তো, কেন আমি আমার মাকে ভুলতে পারছি না, আমি আমার মাকে কেন ভুলতে পারছি না, এই বলে কাঁদতে থাকে। আর তখন এদিকে সরোজ বলে যে সেম কষ্ট তো আমারও হচ্ছে। মনে মনে তখন কথা বললে এদিকে বলে যে আমার মাও তো আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা আমার বাবা সবাইকে কেউ না কেউ শেষ করে দিয়েছে, সেটার প্রমাণ জোগাড় করতেই যে আমি এই বাড়িতে এসেছি, সেই খুনিদেরকে খুঁজতেই তো আমি এই বাড়িতে এসেছি। কি করে আপনাকে বোঝাই যে আমার মনে কতটা কষ্ট আছে আমার বাবা মায়ের জন্য, এই বলে একের উপরে এক দৃষ্টিতে তাকায়, কাঁদতে থাকে। তার পরবর্তীতে দেখতে পাবে মায়ের বিরুদ্ধে গিয়ে সরোজের পাশে দাঁড়ায় রণ। ভিউয়ার্স, এমনটা দেখলে আপনাদের কেমন লাগবে কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানিয়ে